বা অনেক সময় 24-কে 71-এর চেয়ে উপরে দেখানোর যে একটা অপচেষ্টা চলছে, এইটা ঘৃণা করতেও আমি লজ্জাবোধ করি, উত্তর দিতেও আমি লজ্জাবোধ করি। যেসব মূর্খরা না বুঝে এটা তুলনা করছেন, আমি তাদেরকে ক্ষমা করে দিব, কিন্তু যেসব জ্ঞান পাপীরা বুঝে শুনে 71-কে অপমান করার জন্য 71-এর সঙ্গে 24-এর তুলনা করছেন, আমি তাদের প্রতি নিন্দা, শুধু নিন্দা না, তাদেরকে আমি ঘৃণাবোধ জানাবো। আর যেসব কালো শক্তি যারা 71-এ পরাজিত হয়েছিল এবং যাদের বর্তমান প্রজন্ম তাদের বাপ দাদার পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধকে, 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, তাদের সাথে আমি মনে করছি আগামী দিনে একটা রাজনৈতিক যুদ্ধ হবে, আবার মীমাংসিত হবে। এই দেশ রাজাকার আলবদর বা স্বাধীনতা বিরোধী শক্তির করতলে থাকবে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান হয়ে, নাকি এদেশ মুক্তিযুদ্ধের আদর্শে এবং চেতনায় উজ্জীবিত হয়ে এই দেশ আবার নতুন করে মুক্তিযুদ্ধের গৌরবে দাঁড়াবে। এই যুদ্ধটা কিন্তু সামনে আসছে বলে আমি মনে করছি। এখানে কোনো কে প্রধানমন্ত্রী মন্ত্রী হবে, কোন দল ক্ষমতায় যাবে, এটার চেয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন দাঁড়িয়েছে 71 সঠিক ছিল না 71 ভুল ছিল। বড় প্রশ্ন দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধ সঠিক ছিল না মুক্তিযুদ্ধ ভুল ছিল। সেই প্রশ্নের মীমাংসাটা কিন্তু আমরা করতে চাই নাই, কারণ আমরা প্রশ্নের মীমাংসাটা 71 সনেই করে ফেলেছিলাম। আমরা মনে করেছিলাম 54 বছরে এই পরাজিত শক্তি বাংলাদেশকে মেনে নিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে। কিন্তু এখন আমরা দেখছি একটু সুযোগে এবং একটু ষড়যন্ত্রের মাধ্যমে মাথা তুলে দাঁড়ানোর পরেই তারা আবার সাপের ফনা তুলেছে, বিষধর সাপের মতো, এবং ফনা দিতে শুধু উদ্যত হয় নাই, তারা মুক্তিযুদ্ধকে বারবার তারা মুক্তিযুদ্ধকে সুবল মারতে উদ্যত হয়েছে। আপনারা জানেন 5ই আগস্টের কিছুদিন পর থেকেই 8ই আগস্টে ইউনূস সাহেব ক্ষমতায় বসলো এবং তার সরকার, আমরা মনে করেছিলাম এই দেশে একটা শান্তি শৃঙ্খলা ফেরত আসবে, কারণ ইউনূস সাহেব ছিলেন শান্তিতে একজন নোবেল লরিয়েট, এবং আমিও বিশ্বাস করেছিলাম। আমার মতো একজন কি বলবো বোকা শ্রেণীর লোক, আমি অন্তত 15 দিন বলেছি ইউনূস সাহেব তৃতীয় বিশ্বে 10টা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উঁচু, অনেক বড় বাপে। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমি যাই বলি না কেন, আমার বিশ্বাস ছিল ইউনূস সাহেব আসলে এই দেশের অর্থনীতি ভালো হবে, এই দেশের রাজনীতিতে ফিরে আসবে, এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তি পাবে। এই দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে উনি সঠিকভাবে পরিচালিত করে খুব দ্রুততম সময়ের মধ্যে একটা জাতীয় সংসদ নির্বাচন দিবে এবং সেই জাতীয় সংসদ নির্বাচনে মেজরিটি পার্টির কাছে উনি দায়িত্ব হস্তান্তর করবেন। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমার যখন মনে হচ্ছে যে না, ওইটা তো 5ই আগস্টে আমাদেরকে যা বলা হয়েছিল, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্রের পক্ষে আন্দোলন। এখন তো দেখছি না, গণতন্ত্র এখন আড়ালে চলে গেছে, গণতন্ত্রের মুখ এখন মেঘের অন্ধকারে লুকিয়ে গেছে। এখন দেখছি মানবতা এই দেশে সবচেয়ে বিপন্ন। এখন দেখছি এই দেশের মনুষ্যত্ব বিবেক একদম এত গভীরে চলে গেছে, অনেক সময় নিজেকে বলি চোখ তুমি অন্ধ হয়ে যাও, বিবেক তুমি বন্ধ হয়ে যাও। প্রত্যেকদিন যে মব জাস্টিসের যে খেলা, এই খেলা দেখতে ভালো লাগে না। এইটা কোনো দেশ না ভাই। আপনারা যেখানে বসে আমাকে প্রশ্ন করছেন, আপনারা দেশ ছেড়ে চলে গেছেন যেমন সত্য, এখন আমার নিজেকে এত বেশি অভিশাপ দিতে ইচ্ছা করে, যে দেশটা যুদ্ধ করে তৈরি করলাম এই দেশের সুখের জন্য, শান্তির জন্য, সেই দেশটার আজকে এই পরিণত কেন?
এই দেশের তো কোনো নেতা নাই, এই দেশে কোনো ইনস্টিটিউশন নাই, এই দেশে কোনো আইন নাই, এই দেশে কোনো আদালত নাই, এই দেশে কোনো বিচার নাই, এই দেশে কোনো ধরনের মনুষ্যত্ব বিবেকের মানুষ নাই। সব এখন আছে, যারা আছে তারা ক্ষমতা প্রদর্শন করতে চায় মব জাস্টিসের মাধ্যমে, আজীবন তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়। আর স্বাধীনতা বিরোধী শক্তি ৭১-এর স্বাধীনতাকে পদদলিত করে ২৪-এর তথাকথিত স্বাধীনতার আড়ালে নিজেদেরকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চায়। কাজেই যারা ২৪-কে ৭১-এর সাথে তুলনা করে তারা হলো মূর্খ শুধু না, তারা জ্ঞান পাপী এবং তারা হলো অধম। ২৪ একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সেটার কোনো কর্মসূচি তেমন ছিল না, ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সেইটা এখন আড়ালে ঢাকা পড়ে গেছে। এখন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিত, এখন দেখি তারা সব নিজেদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে যে মানুষ তাদেরকে দেখলেই চিনতে পারে, ও এইসব ছেলেরা ৫ই আগস্টের নেতা ছিল, যাদের ২ টাকা দিয়ে সূর্য সেন হলে, মহসিন হলে ভাত খাওয়ার যোগ্যতা ছিল না, এখন তারা ২০০ কোটি টাকার মালিক হয়েছে, এখন তাদের ১০ কোটি টাকার গাড়ি হয়েছে, বিমান দিয়ে এখন চলাফেরা করে, হেলিকপ্টার না হলে ওইসব মহা সাহেবদের চলে না। তাদেরকে দেখলে এখন মানুষ ঘৃণা করে এবং তারা চক্রান্ত করে বিভিন্ন বাহানার মাধ্যমে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় এবং ইউনূস সাহেবের মতো একজন লোককে সামনে তুলে ধরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে তারা ভোগ করতে চায়। কাজেই আমি মনে করি ওই যে ৭১ আর ২৪-এর তুলনা যারা করে, এদের বাপ দাদারা স্বাধীনতা বিরোধী ছিল। আমি প্রশ্নের উত্তর আর দিতে চাই না, বহু বলেছি। ৭১ আর ২৪ আমি বলেছিলাম কোন শেখ মুজিবুর রহমান, ওই যে সবচেয়ে খারাপ মানুষটা, বাঙালি জাতের সবচেয়ে খারাপ মানুষ, যে মানুষটা ৬ দফা দিয়ে মানুষকে শিখিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি, যে মানুষটা শিখিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, যে মানুষটা মানুষের বাঙালির সন্তানের মুখে ভাষা দিয়েছিল রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি দেখেছে, সেই খারাপ শেখ মুজিবুর রহমান। যারা আমাদেরকে পাকিস্তানের সেই সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করিয়া সুন্দর সুন্দর ভাগ্না বানাইবো, এর থেকে যে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছিল, আমাদের আদমজি ইস্পাহানির কত বড় জোট মিল ছিল, এর থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, কারণ আমরা ওইসব জোট মিলে লেবার হয়ে কাজ করতাম বাঙালিরা। সেই শেখ মুজিবুর রহমান, এই শেখ মুজিবুর রহমান বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মানুষটা কত খারাপ হইলে পরে এইসব কথা বলতে পারে, আমাদের স্বাধীন পাকিস্তান ভাঙিয়ে দিচ্ছে মানুষটা। এই শেখ মুজিবুর রহমান এই কথাগুলো যখন বলছিলাম তখন মন্টু ভাই টেলিভিশনে বসে বসে চোখে পানি ফেলছিল। সেই মন্টু ভাইয়ের মৃত্যুতে আমাকে ডক্টর কামাল হোসেন সাহেব লোক পাঠিয়ে বলল, ফজলুকে বলো মন্টুর যে শোক সভা হবে সেই মিটিং এ যাতে সে থাকে। এখন মুস্তফা মহসিন মন্টুর শোক সভা হবে, উনি ঢাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, আমি কিশোরগঞ্জের বিএলএফ এর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, ঢাকার সমস্ত মুক্তিযোদ্ধারা ২ নম্বর সেক্টরের, তার মৃত্যু দিবস শোক দিবসের সভা আয়োজন করেছে, আমাকে দাওয়াত করলে আমি যাব না? নিশ্চয়ই যাব। এবং সেই কারণে আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম। আমার বক্তব্য আপনারা শুনেছেন, আমি সব সময় বলি এই যে বাংলাদেশ, এই দেশ কোনোদিন স্বাধীন ছিল না বন্ধুরা। আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর যাবৎ যুদ্ধ করেছে। আমাদের পূর্বপুরুষেরা ওই যে ময়মনসিংহ ছেলে ফকির মজনু শাহ শেরপুরে জন্মগ্রহণ করে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ, পশ্চিমবঙ্গের ২৪ পরগনার তিতুমিরেরা বাঙালির সন্তানেরা যুদ্ধ করেছিল। যুদ্ধ করতে দেশ থেকে বিদেশে গিয়ে সুভাষ বোস
যুদ্ধ করেছিল সূর্য সেন, ক্ষুদিরামের মতো বীর সৈনিকেরা। আর পরবর্তী সময়ে শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, স্বাধীন বাংলা চেয়েছিল হুসেন শহীদ, সোহরাওয়ার্দী, শরৎ বোসরা। আর পরবর্তী সময়ে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষকে তার পূর্বসূরীদের পথে সংগঠিত করে শিখিয়েছিল যুদ্ধ যেতে হবে, বাঙালির দেশ হতে হবে, বাঙালির একটা জাতি রাষ্ট্র হতে হবে। সেই পথে আমরা যুদ্ধে গিয়েছিলাম। বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে চলে গিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন রাজনৈতিক ভাবে মুজিবনগর সরকার, তাজউদ্দিন, সৈয়দ নজরুলরা। সামরিক ভাবে নেতৃত্ব দিয়েছিল প্রধান সেনাপতি এমএজি উসমানী। 1 নম্বর সেক্টর কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার জনাব মেজর জিয়া, 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ, এবং উনি যখন আহত হয়ে মৃত্যুর মুখোমুখি হলেন তার স্থলে আরেকজন নেতৃত্ব দিলেন, তার নাম হলো মেজর হায়দার। আরেকজন ছিল তার 3 নম্বর সেক্টরে শফিউল্লাহ, 4 নম্বর সেক্টর সিআর দত্ত, 5 নম্বর সেক্টর এম কে বাসার, 6 নম্বর সেক্টর 5 নম্বর সেক্টর মীর শওকত আলী, 6 নম্বর সেক্টর এম কে বাসার, 7 নম্বর সেক্টর কাজী নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর এম এ মঞ্জুর, 9 নম্বর সেক্টর এম এ জলিল, 11 নম্বর সেক্টর কর্নেল তাহের। আর 10 নম্বর সেক্টরটা ছিল নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য রিজার্ভ। আমি বলতে চাই বন্ধুরা, আমরা সেই কথা কি ভুলে যাব? আমি বলেছি যে সেই মুক্তিযুদ্ধ করে যে দেশটা আনলাম, মুক্তিযুদ্ধের 54 বছর পরে আমরা আজকে পরাজিত। আমরা পরাজিত। মুক্তিযুদ্ধের 54 বছর পরে মুক্তিযোদ্ধা হিসাবে আজকে আমরা কোথাও পরিচয় দিতে আমরা ভীত, মুক্তিযুদ্ধের স্লোগান দিতে আমরা ভীত। সেই কারণে তো আমি বলি বন্ধুরা, মুক্তিযুদ্ধের যারা নেতা ছিল তাদের নাম নিতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমার জীবন যায়, ওই যখন বাচ্চারা যখন বলা শুরু করলো 47 হলো মুক্তিযুদ্ধ আর 24 হলো মুক্তিযুদ্ধ, 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আর সেই ঝগড়াটা লাগাইছিল ষড়যন্ত্রকারী ইন্ডিয়া। তখন আমি কিন্তু আঙ্গুল তুলে বলেছিলাম, এই যে আলবদর রাজাকারের বাচ্চারা, মুক্তিযোদ্ধারা, আমরা কিন্তু এখনো জীবিত আছি বন্ধুরা এবং ভাইয়েরা আমার, জীবিত আছি বন্ধুরা। ভাই আমার, আপনাকে একটা কথা খুব কঠিন ভাবে বলি, মুস্তফা মহসিন মন্টুর মিটিং এ আমি এক নজরে যে মুক্তিযোদ্ধাদেরকে দেখেছি, তাদের জন্য আজকে বাংলাদেশ, তাদের জন্য আজকের স্বাধীনতা, তাদের জন্য আজকে জনাব মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়া বাংলাদেশের। তা না হলে তো এটা পাকিস্তান থাকতো, এইটার নাম হতো পূর্ব পাকিস্তান। পাকিস্তানের কোন জেনারেল অথবা পাকিস্তানের কোন নেতা থাকতো বাংলার গভর্নর অথবা সামরিক আইন প্রশাসক, আমরা তো থাকতাম তাদের গোলাম বন্ধুরা। তাই আমরা মুস্তফা মহসিন মন্টু নয়, শুধু যে কোনো মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিবার জন্য প্রস্তুত হয়েছিল, জীবন দিয়েছিল, আমরা যে কোনো অবস্থাতেই তার মৃত্যু দিবস অথবা জন্ম দিবস পালন করতে যাব। এখানে কোনো রাজনীতি নাই। এইখানে আমি গেছি আমার কথা বলতে, আমি বিএনপির উপদেষ্টা। এইখানে যদি মুক্তিযোদ্ধারা জমা হয়, মুক্তিযোদ্ধারা জমা হলে তো এখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার কথা না বন্ধুরা। এখানে তো মুক্তিযোদ্ধারা তাদের 71 সনে তাদের মুখের যে স্লোগানটা ছিল সেই স্লোগানটা দিবে। আমি সেটা না করতে পারবো? আমি কেন না করব? মুক্তিযুদ্ধের স্লোগান সেদিন কি ছিল বন্ধুরা? এটা তো পৃথিবীর সত্য, ইতিহাসের সত্য, আল্লাহ রসুল কোরআনের পরেই যা সত্য, সেই সত্যটা হলো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল জয় বাংলা। সেই জয় বাংলা স্লোগানটাকে আওয়ামী লীগ ধ্বংস করছে, তাদের দলীয় স্লোগান বানায়, কাজে আমরা দেই না। কিন্তু জয় বাংলাটা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। গুলি খেয়ে মুক্তিযোদ্ধা 5 ফিট উপরে লাফ দিয়ে উঠে প্রথমেই বলছে জয় বাংলা।
এটা তো সত্য। কেউ যদি এটা মিথ্যা বলে সে মুক্তিযোদ্ধা না, বা সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক না। কাজে হলে মুক্তিযোদ্ধা স্লোগান মানে 500-600 মুক্তিযোদ্ধা গেছে, আরো বেশি হবে। ওরা ছিল কালকে, তারা যদি মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে থাকে, এটা তাদেরই বা দোষ কি? আর ওই মিটিং এ আমি যদি বক্তৃতা করে থাকি মন্টু সাহেবের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা করিয়া, আমার কি দোষ? কাজে আমি সেখানে গেছি, বক্তৃতা করছি, ডক্টর কামাল বক্তৃতা করছে, ওখানে শাহাবুদ্দিন বীরুত্তমের মতো লোকেরা পাঠাইছে। ওই যে যারা প্রথম ঢাকা শহরে 4টা ডিসেম্বর 3টা বিমান ছিল, 1971 সনের 3টা বিমান ছিল বিমান বাহিনীর। প্রথম যে বিমানটা ঢাকাতে এসে বোম্বিং করলো, তার পাইলট কে ছিল, তার যোদ্ধা কে ছিল? একা ছিল। তার যোদ্ধার নাম ছিল ক্যাপ্টেন শাহাবুদ্দিন শাহাব বীরুত্তম। তারা এখানে শুভেচ্ছা পাঠাইছে, শোকবাণী পাঠাইছে, মেজর নাসিররা শোকবাণী পাঠাইছে। এইখানে আব্দুল্লাহ আল মাহমুদের মতো বীর বিক্রমরা, বীর প্রতীকরা আসছে, এখানে সমস্ত মুক্তিযোদ্ধারা আসছে। অসুবিধা কি? মুক্তিযোদ্ধারা দেশে থাকবে না? তাদের জন্ম মৃত্যুতে মুক্তিযোদ্ধারা তাদেরকে স্মরণ করবে না? নিশ্চয়ই করবে। এটা নিয়ে এত উদ্বেগের কি আছে? একজন মুক্তিযোদ্ধার মন্টুর মতো একজন মুক্তিযোদ্ধা, মোহাম্মদ মন্টুর মতো একজন মুক্তিযোদ্ধার একটা জন্ম মৃত্যু দিবস পালন করছি, এই নিয়ে কথা কেন শুরু হয়েছে? এই কেঁদে জয় বাংলা স্লোগান কেঁদে মুক্তিযোদ্ধারা দেয়, এবং মুক্তিযোদ্ধারা যখন আবার জড়িত হবে, এখন যখন ইউনূস সাহেবরা 16ই ডিসেম্বর করে না, 26শে মার্চ করে না, 21শে ফেব্রুয়ারি করে না, পয়লা বৈশাখ করলে চক্রান্ত করে, যখন এখানে রবীন্দ্রসঙ্গীত হয় না, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই জাতীয় সঙ্গীত যখন পরিবর্তন করতে চায়, জাতীয় পতাকা যখন বদলিয়ে ফেলতে চায়, তখন যদি নতুন করে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়, এতে দোষের কি আছে? কি আছে দোষের? মৃত্যু একদিন হলেই প্রত্যেকটা মুক্তিযোদ্ধার বয়স 70-এর উপরে। তারা তো জীবনের বাকি সময়টুকু বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য দিতেই পারে, দিলে দুষ্টাই বাকি। আমি কয়দিন বাঁচবো? আমার বয়স তো 78 বছর প্রায় হয়ে গেছে, 2 মাস বাকি আছে। কয়দিন বাঁচবো? জীবনের তো শেষ দিন আইসা গেছে। আমি কেন দেখে যাব যে এই দেশটা একজন রাজাকারের কমান্ডার, এই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী? কেন আমি দেখে যাব? আলমোদরের নেতারা এই দেশ পরিচালনা করে এখন যেটা করছে, মনে হয় মাটির নিচে ঢুকে যায়, লজ্জায় কুকড়ে যায়। কথা আমি বলি, কিন্তু অনেকেই চোখ বুজে থাকেন। আমি মনে করি এই দেশের মুক্তিযোদ্ধাদের কথা বলা উচিত। ফজলুল ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বলছেন, আমাদের অনেক দর্শক কমেন্টস করছেন। একজন লিখছেন, আপনার বক্তব্য শুনে আমার চোখে পানি চলে আসছে, অনেক লিখতেছেন। এবং ওই যে আপনি যে গতকালকে গেছেন, এতে করে মুক্তিযোদ্ধারা অনেকেই লিখতেছেন যে তারা অনেকেই যারা মানে ভেবেছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চেষ্টা করছে দামাচাওয়া দেওয়ার জন্য, যারা 7 জন বীর শ্রেষ্ঠর ভাস্কর্য ভেঙে ফেলেছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, তারা কি দোষ করেছিল? তারা তো মানে এটা তো আওয়ামী লীগের ভাস্কর্য, 7 জন বীর শ্রেষ্ঠ তো আওয়ামী লীগের দলীয় না, তাহলে কেন ভাঙা হলো? এই বিষয়ে কি বলবেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আমাকে মাফ করবেন, বলেন। না, আমি বলতেছি যে একজন দর্শক প্রশ্ন করেছেন যে 7 জন বীর শ্রেষ্ঠর যে ভাস্কর্য ছিল বাংলাদেশে, গত জুলাই আগস্টের পরে তা ভেঙে ফেলা হয়েছে। তাদের প্রশ্ন হলো, এরা কি এই ভাস্কর্য কি দোষ করছিল? এটা তো আওয়ামী লীগের ভাস্কর্য না, 7 জন বীর শ্রেষ্ঠ তো আওয়ামী লীগের না, তাহলে ভাঙা হলো কেন? এটা আমি সবসময় বলেছি, এখনো বলছি, কোন রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতা আগামী পরিচালনা করেছেন এবং আগামীতে যারা আসতে চান, যে কোন রাজনৈতিক দল 3টা জিনিসকে মানা দরকার। 1, মুক্তিযুদ্ধ, 2, মুক্তিযোদ্ধা, 3, মুক্তিযুদ্ধের শহীদ। সেই শহীদদের মধ্যে সবচেয়ে বড় শহীদ হলো এবং সবচেয়ে বড় ডিগ্রি হলো বীর শ্রেষ্ঠ 7 জন। সেই বীর শ্রেষ্ঠ 7 জন, তারপরে বীরুত্তম 63 জন, তারপরে বীর বিক্রম, তারপরে বীর প্রতীক।
বীর শ্রেষ্ঠদের ওই স্কাল্পচার গুলো ভেঙে, ভাস্কর্য গুলো ভেঙে এইসব অধম নরাধমেরা, নর পশুরা মাটিতে ফেলে পা দিয়ে পারিয়েছে। কোন রাজনৈতিক দলের প্রতিবাদ করেছে সঙ্গে সঙ্গে আমি দেখি নাই। এমনকি আমি মনে করি 11 জন যে 12 জন যে সেক্টর কমান্ডার ছিল তাদেরকেও শহীদ হইলে, যেমন খালেদ মুশাররফ মাথায় গুলি খেয়েছিল, শহীদ হতে হতে বেঁচে গেছেন। জিয়াউর রহমানও গুলি খেতে পারত এবং শহীদ হতে পারতেন। জিয়াউর রহমান শহীদ হলো, তার মতো মুক্তিযোদ্ধারা, ওই যে মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, পাকিস্তান থেকে যুদ্ধ করার জন্য বিমান নিয়ে আসার পথে বিমান উড়িয়ে দিয়েছে। সেই মতিউর রহমান বীর শ্রেষ্ঠ, জিয়াউর রহমান সাহেব তো বীর শ্রেষ্ঠ হতে পারতেন, কিন্তু জিয়াউর রহমান সাহেব বীর শ্রেষ্ঠ হলে তো তার পরিণতি একই হতো। আমি মনে করি এই বীর শ্রেষ্ঠদের মধ্যে সবাই হলো আর্মির লোক, সেনাবাহিনীর লোক। বীর শ্রেষ্ঠরা সেনাবাহিনী কেন কথা বললো না? কেন এই সব নর পশুদেরকে, রাজাকারের বাচ্চাদের, আলবদরের বাচ্চাদেরকে ধরলো না, যারা তাদের ভাস্কর্যকে ভেঙে পা দিয়ে পারিয়েছে? এবং আমি মনে করি পারি নাই, কিন্তু আজকে পারি নাই বলে আগামীকাল পারবো না, তা কিন্তু ঠিক নয়। গ্রামে একটা কথা আছে, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে। এই দিন কিন্তু দিন না বন্ধুরা। আমি তাই এই যে ভাস্কর্য যারা ভাঙছে, আমি দোয়া করি ওরা বেঁচে থাকুক। এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এই দেশে জাগ্রত হোক।